আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ ২৭শে নভেম্বর ২০২৫, এই মুহূর্তে রাত ৬টা বেজে ৩০ মিনিট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেষ খেলায় ইউনূসের কাছে যেভাবে হারলেন নরেন্দ্র মোদি। ৫ই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থান এবং জনগণের আকাঙ্ক্ষাকে আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের বিজেপি সরকার শোভনীয়ভাবে দেখেনি। তারা এটাকে বরং মৌলবাদী এবং মতান্ধদের উত্থান বলেই ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করেছেন। ২০২৪-এর ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা ঢাকার সঙ্গে সম্পর্ক উষ্ণ করবে না। এর পাশাপাশি আমরা দেখেছি যে দীর্ঘদিনের প্রথা ভেঙে তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করেছে। কি বিষয়? গত ১৬ বছর ধরেই ভারতকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেন যে আপনারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কি বলবেন, তখন ভারতের পররাষ্ট্র দফতর থেকে বলা হতো যে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো কথা বলতে পারি না, এটা কূটনৈতিক আচরণ নয়। কিন্তু ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পরই দেখলাম যে নানা ধরনের পরামর্শ, নানা ধরনের মতামত, মন্তব্য অন্তর্বর্তী সরকারকে ঘিরে ভারতের পররাষ্ট্র দফতর প্রদান করা শুরু করেছে। অনেকটা জ্ঞান বিতরণের মতো অবস্থা। যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আজকে যে সময়ে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত যদি পর্যালোচনা করি, নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সরকার উৎখাতের চেষ্টা হয়েছে, দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা ধরনের পরিকল্পনাও আমরা দেখেছি। শেষ যে চেষ্টাটি ছিল যে বাংলাদেশে যেন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবার পথ তৈরি না হয়। এই জন্যে সবচেয়ে বড় কৌশল ছিল ভারতের সাউথ ব্লক বা বিজেপি সরকারের একটি নীতি নির্ধারক অংশের কাছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কেওয়াজ তৈরি করা। এই বিভেদ যদি শক্তপোক্তভাবে ডালপালা বিস্তৃত করে, তাহলে এই সুযোগে আওয়ামী লীগের পুনর্বাসন বা তৃতীয় কোনো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। আমরা আশঙ্কাও করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে কথা, মতবাদ এবং চিন্তা নিয়ে বিভেদ শুরু হয়েছে, শেষ পর্যন্ত না এটা একটা গৃহদাঙ্গায় পরিণত হয়। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো খানিকটা হলেও উপলব্ধিতে নিয়েছে বিষয়গুলো। ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতি তো আপনারা সবাই জানেন। এই পদ্ধতিতে ব্রিটিশরা ২৫০ বছর আমাদেরকে শাসন করেছে। আমাদের নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে বিভেদ তৈরি করে একটা বিষ বাষ্প তৈরি করা, যার ফলে আমাদের দেশের মানুষের নজর সেদিকেই থাকবে আর এর অন্তরালে নিজেদের কার্যসিদ্ধি করা। গত ৩ মাস আগের সময় থেকে যদি পর্যালোচনা করি, তাহলে দেখব বিএনপি এবং জামাতের মধ্যে তুমুল লড়াই শুধু নয়, কথার দ্বন্দ্বও নয়, মতবাদ বা মতভেদ। ধরুন পিআর নিয়ে, গণভোট নিয়ে অথবা নির্বাচনটি নিয়ে, এই বড় ৩ টি বিষয় নিয়ে কিন্তু বিএনপি এবং জামাত সুস্পষ্টভাবে মুখোমুখি অবস্থানে ছিল। এনসিপিও তৃতীয় মতবাদ উপস্থাপন করে আরেকটি পথ তৈরি করতে চাচ্ছিল। ফলে কি দেশের মানুষ খানিকটা দুশ্চিন্তার মধ্যে ছিল যে এখন নিজেদের মধ্যে ভাগাভাগি, দ্বন্দ্ব, মতের বিভেদ তৈরি করে আরেকটি অস্থির অবস্থা তৈরি হয় কিনা এবং এর মধ্য দিয়ে দেশ দীর্ঘমেয়াদী ফাঁদে পড়ে কিনা। জুলাই সনদ নিয়ে সেরকমটি আমরা আভাস পাচ্ছিলাম। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর বোধোদয় হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে রূপরেখা উপস্থাপন করেছেন জাতির সামনে, একটি হচ্ছে গণভোট নিয়ে, অন্যটি হচ্ছে নির্বাচন নিয়ে, আর জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে। এই ৩ টি বিষয়েই বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নিরঙ্কুশ আশা পূরণ হয়নি। কিন্তু আশা পূরণ না হওয়ার পরেও রাজনৈতিক দলগুলো তাদের একাট্টা অবস্থান থেকে সরে এসেছে। আমি যদি জামাতের কথাই বলি, জামাত একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের বিরোধী ছিল। তারা নভেম্বর বা ডিসেম্বরে আলাদাভাবে গণভোট চাইছিল। শুধু জামাত নয়, জামাত সহ ৮ দল। এই দাবি আদায়ে তারা হুঙ্কারও দিয়েছিল। আন্দোলন রাজপথে গড়িয়েছিল। বিভাগীয় শহর থেকে শুরু করে
তার উত্তাপ আমরা রাজধানীতে টের পাচ্ছিলাম। অন্যদিকে দেখুন, বিএনপির কাছে এই অন্তর্বর্তী সরকার ধর্ণা দিয়েছে বারবার যে উচ্চ কক্ষে যেন পিয়ারের বিষয়টি তারা মেনে নেয়। বিএনপি বারবার না করেছে যে না, আমরা নিম্নকক্ষ উচ্চ কক্ষ কোথাও পিয়ার চাই না। শেষ পর্যন্ত কি হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করলেন, পিয়ারের ক্ষেত্রে বিএনপির আশাভঙ্গ হলো, কারণ উচ্চকক্ষে পিয়ারের ব্যবস্থা রাখা হলো। অন্যদিকে গণভোট নির্বাচনের আগে হবে, এই যে দাবি ছিল, সেক্ষেত্রেও জামাত সহ ৮ টি দলের আশা ভঙ্গ হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে শেষ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে। কিন্তু দেখুন, আস্তে, আস্তে দ্বন্দ্ব স্তিমিত হয়েছে। রাজনৈতিকভাবে বা সাময়িকভাবে দৃশ্যমানভাবে খানিকটা ক্ষতিগ্রস্ত হলেও রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, ছাড় দিয়েছে বা সহনীয় অবস্থায় এখন এসেছে। এখন যে প্রতিবন্ধকতা আমরা দেখছি, যে বাধা আমাদের সামনে আছে, সেটি হচ্ছে যে কথার যুদ্ধ। এই কথার যুদ্ধ আবার মাঠে সংঘাতে রূপ নেয় কিনা, বা নির্বাচনকে ঘিরে প্রশাসনকে একে অপরের দখলের অন্যায্য প্রতিযোগিতা যদি তীব্র হয়, সেটাই হবে আমাদের জন্য ক্ষতিকর। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ, গণভোট এবং পিয়ার নিয়ে বা সামগ্রিক বিষয়গুলো নিয়ে রূপরেখা ঘোষণা করার পর ভারতের পক্ষ থেকে এটা আশা করা হচ্ছিল যে এবার বুঝি ভয়াবহ একটা দ্বন্দ্ব বেঁধে যায়। এবার বুঝি বিএনপি, জামাত, এনসিপি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, মানে ওই যে সূচের পেছনে যে ছোট্ট জায়গাটি আছে, সেটা দখল করতেও মরিয়া হয়ে উঠবে। ফলে তীব্র দ্বন্দ্ব শুরু হবে। দ্বন্দ্ব মানে কি, সবাই নিজস্ব দাবি নিয়ে রাজপথে চলে আসবে, সংঘাত হবে, আরেকটা 1-11 এর পরিবেশ তৈরি হবে। 1-11 হবে এবং আরেকটি অন্তর্বর্তীকালীন অবস্থা তৈরি হবে, যার মধ্য দিয়ে ২ বছর বা ৩ বছর সময় পাওয়া যাবে। এই সময়ে আমাদের বিজেপি সরকারের ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা, দূরদর্শিতার কারণে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা ভঙ্গ হয়েছে। ফলে এখন এটা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের রেলপথে পা দিয়েছে। এখন এই রেলগাড়িটি যদি যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারে নির্বিঘ্নে, কোনো ধরনের বিপদ ছাড়াই, তবেই আসলে পরিপূর্ণ সফলতা আসবে বলে নাগরিক সমাজ বা বাংলাদেশের মানুষ মনে করে। দেখুন, আমাদের এই সরকার অপ্রয়োজনীয় অনেক কাজে জড়িয়েছে, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। ৩ টি কাজ ছিল: বিচার, সংস্কার এবং ভোট। সেই ৩ টি কাজকে অনুপুঙ্খ সুচারুভাবে সম্পন্ন করবার জন্যে যা, যা উদ্যোগ নেবার দরকার ছিল, সেটি যদি ওই ২০২৪ এর ৮ আগস্ট শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়ে যেত, তাহলে আরো নির্বিঘ্ন, আরো সুন্দর একটা পরিবেশ তৈরি হতো। সেটি হয়নি। কিন্তু এখনো যতটুকু সময় আছে, এই সময়ে সরকার যদি সত্যিকার অর্থেই একটি বিরল উদাহরণ আমাদের জাতির সামনে নির্বাচনের ক্ষেত্রে দেখাতে চান, তাহলে ভোটটিকে নির্বিঘ্ন, সুষ্ঠু, অবাধ এবং সংঘাতহীন করতে হবে। যেটি ভারত চায় না, সেটি আমাদের জন্যে মঙ্গলজনক। ভারত চায় না যে যথাসময়ে নির্বাচন হোক। ভারতের একটি প্রভাবশালী নীতি নির্ধারক গ্রুপ চায় যে অগণতান্ত্রিক পথে একটা অন্ধকারের মধ্যে পড়ে যাক। অনেকে বলবেন যে এই কথাগুলো কিভাবে বলছি? গত ১৬ বছরের আচরণ পর্যালোচনা করলে তো সেটাই দেখা যায়। এটা তো একেবারে ওপেন সিক্রেটস ব্যাপার। এটা গোপনীয় কোনো বিষয় নয়। কিন্তু আমাদের জাতির অভিপ্রায় হচ্ছে ভোটের মধ্য দিয়ে নতুন সরকার আসবে। তারা গণতন্ত্রের ক্ষেত্রে মাইলফলক, নজির স্থাপন করবে। প্রিয় দর্শক, একটি তথ্য দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। আপনারা অবশ্যই জানেন যে গণ অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বলেছে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু যখন নির্বাচনের রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন, এরপর আর একটি টু শব্দও নেই ভারতের পররাষ্ট্র দপ্তরের কাছে। তারা মুখে কুলু পেঁচে বসে আছে। এই সম্পর্কে স্বাগত জানানো তো দূরের কথা, বরং নির্বাচনটি নিরাপদে, নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে হোক, সেই প্রত্যাশাও তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তারা কি প্রত্যাশা করবে বা করবে না, সেটা আমাদের ধর্তব্যের বিষয় নয়। তবে এই সরকার শেষ দিকে এসে যে দারুণ করেছে, পারফরম্যান্স দেখিয়েছে, সেটা অবশ্যই নিরপেক্ষভাবে যদি বলে বলতেই হবে।
গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সংস্কার কাজ, সেই সংস্কার কাজ বাস্তবায়নের জন্য জুলাই সনদ জারি হয়েছে। সেটা আবার সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণভোটের সিদ্ধান্ত হয়েছে। আবার একটি বিচারের রায়ও ঘোষিত হয়েছে। বাকি সময়ে আরো রায় ঘোষিত হবে এবং ২-৪ জনের সাজা কার্যকরও হবে বলে প্রত্যাশা অনেকের। তো সুতরাং এর মধ্য দিয়ে শেষ বা চূড়ান্ত খেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হেরেই গেলেন ভারতের বিজেপি সরকারের প্রধান নরেন্দ্র মোদী। আশা করছি তারা প্রতিবেশী সুলভ আচরণ করবেন এবং আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।